শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে, কিন্তু যতখানি বলবো দ্রুততার সাথে বলবো, যাতে করে এই 1 ঘন্টায় আপনারা সব আপডেট জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুর যে খবর, করোনায় মৃত্যু এবং সংক্রমণের হার দেশে বেড়েছে এবং 24 ঘন্টার হিসেবে 43 জন প্রাণ হারিয়েছেন, 1447 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট 12,801 জনের প্রাণহানি ঘটল। এছাড়া 13,115 জনের নমুনা পরীক্ষা করিয়ে শনাক্তের হার 11.03%। এ পর্যন্ত মোট 8,09,314 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এছাড়া 1,667 জন সহ মোট 7,49,425 জন সুস্থ হয়েছে। মৃত 43 জনের মধ্যে 30 জন পুরুষ, নারী 13 জন। রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টার হিসেবে করোনা এবং উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। তাদের মধ্যে 5 জন সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের, বাকি 3 জন রাজশাহীর। এ নিয়ে গেল 13 দিনে 101 জনের মৃত্যু হলো। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় 288টি নমুনা পরীক্ষার মধ্যে 133 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার 46% বেড়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষণা করা যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট, তার মধ্যে রাজশাহীর নমুনা পরীক্ষার ফল ছিল বলেও সিভিল সার্জন জানিয়েছেন। এদিকে এই সংক্রমণের হার বাড়লেও গেল 24 ঘন্টায় একটিও নমুনা সংগ্রহ হয়নি নওগাঁতে, এমনকি র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট সেটিও বন্ধ ছিল। নাটোরের সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে দুপুরে। শহরের কান্দি ভিটুয়ায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই বুথ উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, এই নমুনা সংগ্রহের বুথের উদ্বোধনের ফলে আরও সহজে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির যে নমুনা সেটি সংগ্রহ করা যাবে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধিতে সাতক্ষীরার 7 দিনের লকডাউন চলছে। এছাড়াও বিধিনিষেধ দেশের বিভিন্ন স্থানে চলছে। সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলাগুলোতেও দোকানপাট আর শপিং মল, গণপরিবহন বন্ধই রয়েছে। সাতক্ষীরা, যশোর, খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, তবুও অনেকেই নিষেধাজ্ঞা মানছেন না। ভোমরা স্থলবন্দর কার্যক্রম স্বাভাবিক আছে। আর লকডাউন চলছে নোয়াখালী পৌরসভা সহ 6 ইউনিয়নে। খুলনা মহানগরীর 3 থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানের সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর আছে। সংক্রমণ রোধে বেনাপোল বন্দর এলাকায়ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে করোনা আক্রান্ত 7 জনের শরীরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। সিভিল সার্জন জানিয়েছেন, সংক্রমণ বেড়ে যাওয়া সদর উপজেলার তেলিভিটা গ্রামের 252 জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে 50 জন কোভিড পজিটিভ আসে। এর মধ্যে আবার 11 জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য আইইডিসিআর পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত তথ্য 7 জনের শরীরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিত পাওয়া গেছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জে 16 জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং করে 15 জনের ভারতীয় অস্তিত্ব ধরা পড়ে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটার সংক্রমণটা অত্যন্ত বেশি, এই জন্য আমরা কঠোর লকডাউন আজকে থেকে ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি আমরা কন্ট্যাক্ট ট্রেসিংটা বাড়িয়ে দিয়েছি। আক্রান্ত ব্যক্তিদের দেখভাল, চিকিৎসার খোঁজ নেওয়ার জন্য ডাক্তার অ্যাসাইন করে দেওয়া আছে 10 জন। করোনা সংক্রমণ এবং ব্ল্যাক ফাঙ্গাস রোধে 5 দিন বন্ধ থাকার পরে আবারও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চালু হলো। সকাল থেকে বন্দর দিয়ে ভারত, নেপাল এবং ভুটানের ট্রাক প্রবেশ শুরু হয়। 3 জুন পর্যন্ত এই বন্দরটি বন্ধ থাকার কথা ছিল, কিন্তু শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আজ থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা জানিয়েছেন, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা আমদানি রপ্তানি চালু রাখার চেষ্টা করা হবে। পাঁচ মাসেও মানবদেহে ট্রায়ালের অনুমোদন পায়নি গ্লোব বায়োটেক উদ্ভাবিত বঙ্গোভ্যাক্স। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে ফলাফল জানানোর কথা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের, কিন্তু 5 মাসেও অনুমোদন না দেওয়ার বিষয়ে বিএমআরসি নিশ্চুপ।
বিশেষজ্ঞরা বলছেন সংকটের এই সময়ে সহায়তা দরকার ছিল এবং 3 ধাপের ট্রায়ালে সফল হলেই নতুন তালিকায় নাম উঠত বাংলাদেশে। বিশেষজ্ঞদের মত, হার্ড ইমিউনিটির জন্য অন্তত 12.5 কোটি মানুষের 25 কোটি ডোজ ভ্যাকসিন দরকার। এখন পর্যন্ত 1 কোটির কিছু বেশি পাওয়া গেছে। সর্বশেষ একটা পিয়ার রিভিউ জার্নাল যে ভ্যাকসিন, সেখানেও কিন্তু সায়েন্টিস্টরা এবং যারা রিভিউ করেছে তারাও কিন্তু সেটা স্বীকৃতি দিয়েছে। এই বিষয়ে সরকার বলবে, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু অটোনোমাস না, আমাদের কারো কোনো ইনস্ট্রাকশন যেমন দিলে সেটাকে আমরা বাউন্ড হব। খুবই আশাবাদী যে এই সপ্তাহের মধ্যেই আমরা এই ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তাদের সঙ্গে যখন চুক্তিতে গেছি, কথা হচ্ছে তখন তাদের আমরা ল্যাবরেটরিতে প্রত্যেকটা কাজ দেখেছি, তাদের র ডাটাগুলো দেখেছি, দেখে আমরা কনভিন্সড হয়েছি। বায়োনটেক, ফাইজার জার্মানিতে প্রবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে একটা টিকা। তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারত? এখন টিকার এত চাহিদা। ডেল্টা প্রজাতির করোনা ভাইরাস ঠেকাতে টিকার 2 ডোজ প্রয়োগের সময়ের ব্যবধান কমাতে হবে। জার্নাল ল্যান্সেটের গবেষণায় এই তথ্য উঠে এসেছে এবং ভারতে ভ্যাকসিনের 2 ডোজের মধ্যকার যে ব্যবধান বাড়ানোর ঘোষণা, তার পরপরই এই রিপোর্টে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। যদিও মোদী প্রশাসন শতভাগ টিকা সরবরাহ নিশ্চিতে বেশ আশাবাদী। টিকা এবং টিকা তৈরির কাঁচামাল আমদানির বিষয়েও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। সরকার টিকা সংগ্রহের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন এন্ড জনসনের সাথে আলোচনা করছি, আলাদাভাবে মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি যাতে কাঁচামাল এনে ভারতেই উৎপাদন করা যায়। আমরা অভ্যন্তরীণ কর্মসূচিকেই বেশি গুরুত্ব দিচ্ছি, তাই বিদেশে রপ্তানির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত। হ্যাঁ, এটা অবশ্যই বিশেষ একটি অর্জন। যুক্তরাজ্যে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য ফাইজার এবং বায়োনটেকের টিকার অনুমোদন দিল দেশটির ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার এই ঘোষণা আসে, আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেনের ভ্যাকসিন এবং ইমিউনাইজেশন বিষয়ক যৌথ কমিটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে এরই মধ্যে এই বয়সীদের উপরে করোনা ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে। ব্রিটেনের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উপাত্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ 2 মাস পরে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ শনাক্ত দেখল ভারত। শুক্রবারে 1,21,000-এর বেশি মানুষের দেহেই ভাইরাসটি মিলল। নতুনভাবে বিস্তার ঘটানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষে তামিলনাড়ু, এরপরে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী এই 5 রাজ্যে দৈনিক সংক্রমণ শনাক্তের হার 66% মতো। পরিস্থিতি স্বাভাবিক দিকে যাওয়ায় 5 ধাপে সোমবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার। আরেকদিকে তামিলনাড়ু 14 জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। বিশ্বজুড়ে টানা 4র্থ দিনের মতো 10,000-এর বেশি মানুষের প্রাণ গেল করোনা ভাইরাসে। মোট 37,27,000 ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা। ব্রাজিলে 1200-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে একদিনে 38,000-এর মতো সংক্রমণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে ধীরে হলেও দৈনিক মৃত্যু বাড়ছে। শুক্রবার 517 জন প্রাণ হারিয়েছেন। টিকাদান কর্মসূচি বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ রাজ্যেই বিস্তার নিয়ন্ত্রণে এসেছে। আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় 24 ঘন্টার হিসেবে 538 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া 30,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। গোটা বিশ্বে একদিনে আরও 4,15,000 মানুষের দেহেই কোভিড ভাইরাসের উপস্থিতি মিলল। আপনাদেরকে আমরা লকডাউনের খবর জানিয়েছিলাম শুরু থেকেই যে 7 জেলায় বিশেষ লকডাউনের কথা বলা হয়েছে এবং রাজশাহীতেও ভাবা হচ্ছিল লকডাউন চেয়ে রাজশাহীতে জেলা প্রশাসকের সাথে দেখা করতে গেছেন 14 দলের নেতারা। দেখতে পাচ্ছি সহকর্মী মওদুদ রানাও সেখানে আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, আমরা একটু জানতে চাই যে আলোচনায় কি কি বিষয় উঠে এলো কিংবা কি কি বিষয় আলোচনা হচ্ছে সেটা একটু আমাদেরকে জানাবেন। এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী জেলা প্রশাসকের সভার কার্যালয়ে। এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রয়েছেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল আল মাসুদ শিবলি এবং রয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। তারা যেটি বলছেন যে
তাদের বক্তব্যের শুরুতেই বলেছেন যে রাজশাহী 14 দল খুবই উদ্বেগের সাথে আসলে লক্ষ্য করছে যে রাজশাহীর যে করোনা পরিস্থিতি সেটি দিন দিন অবনতি হচ্ছে এবং তারা বলছেন যে মৃত্যু ও সংক্রমণের যে হার সেটি তাদেরকে উদ্বিগ্ন করছে এবং তারা বলেছেন যে এই মুহূর্তে আসলে সংক্রমণ ও মৃত্যু রোধে একমাত্র বিকল্প উপায় হতে পারে সেটি হচ্ছে কঠোর লকডাউন এবং তারা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা থেকে কোভিড মোকাবেলায় জেলা প্রশাসনের নিকট যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলো যেন জেলা প্রশাসক খুব গুরুত্ব সহকারে আমলে নেন এবং তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের যে খাদ্য নিরাপত্তা সেটি নিশ্চিতের মাধ্যমে রাজশাহীতে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা করতে হবে এবং তারা বলছেন যে এর আসলে কোনো বিকল্প নেই এবং তারা তাদের আলোচনায় যেটি বলেছেন যে জনস্বার্থ বিবেচনায় মানুষের জীবন বাঁচাতে আগামী 7 দিন নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের শর্তে রাজশাহীতে কঠোর লকডাউন ঘোষণা করতে হবে এবং একই সাথে তারা বলছেন যে যারা আম ব্যবসায়ী রয়েছে তাদেরকে আসলে প্রণোদনা দেওয়া যেতে পারে এবং সেটি সরকারের ঊর্ধ্বতনদের বললে সরকারকে রাজি করিয়ে যে কোনো উপায়ে রাজশাহীর বৃহত্তর যে মানুষগুলো রয়েছে তাদের যে স্বাস্থ্য সুরক্ষা সেটি নিশ্চিত করতে হবে এবং তাদের যে জীবন ধ্বংসের একটি যে আশঙ্কা রয়েছে অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাটা যাতে না ঘটে সেই শঙ্কায় মানুষের যে উদ্বেগে দিন কাটছে সেই পরিস্থিতি যাতে ভালো হয় তাতে আসলে বিকল্প যে কঠোর লকডাউন সেটারই বারবার সুপারিশ করছেন। তাদের আলোচনাগুলো শোনার পর জেলা প্রশাসক কথা বলছেন। এর মধ্যে জেলা প্রশাসক জানিয়েছেন যে আজকে বিকেলে মন্ত্রী পরিষদের সাথে জেলার সিভিল সার্জন, পুলিশের প্রধান এবং রাজশাহী জেলা প্রশাসক সহ একটি সভা হয়েছে। সেই সভাতে তিনি রাজশাহীর যে পরিস্থিতি সেটি তুলে ধরেছেন এবং এখনও আসলে সভাটি চলছে। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয় সেটি হয়তো আমরা পরের বুলেটিনে জানাতে পারবো। অনেক ধন্যবাদ, আপনি এমনিতেও অনেক বিস্তারিত জানিয়েছেন রানা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে দেশবাসীকে বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিজের আঙিনায় সাধ্য অনুযায়ী সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে দেশবাসীকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তিনি। নিজের আঙিনায় সাধ্য অনুযায়ী সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়, আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। তো আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ আর একটা ভেষজ এই ধরনের গাছ লাগাতে। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। পরিবেশের কোনো ক্ষতি না করে দেশের উন্নয়নে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় কথা বলে তিনি অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের অনেক নেতা পরিবেশ বিধ্বংসী বিভিন্ন কাজের সাথে জড়িত। এছাড়াও অনেক প্রভাবশালী নানা কর্মকাণ্ডেও পরিবেশ নষ্ট করছেন। পরিবেশ রক্ষায় পরিবেশ আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ঘোষিত এই দিবসের এবারের প্রতিপাদ্য ইকোসিস্টেম পুনরুদ্ধার। প্রকৃতি ও পরিবেশের অন্যতম উপাদান হলো বন জঙ্গল, পাহাড় পর্বত কেটে ফেলা হচ্ছে এবং আপনি জানেন আজকে পাহাড় পর্বতের অবস্থা। অনেক জায়গায় পাহাড় কেটে হাউজিং করা হচ্ছে। অবশ্যই আমরা উন্নয়ন চাই, তবে এটা মনে রাখতে হবে যে কোনো উন্নয়ন সেটা হতে হবে পরিবেশকে সংরক্ষণ করে। করোনা মানব সমাজের অভিশাপ হলেও পৃথিবী সবুজ হয়েছে, আর এই সবুজকে ধরে রাখতে হবে, এমনটি বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুদ্দিন নাসিম। রাজধানীর মৎস্য ভবনের সামনে পরিবেশ দিবসের মানববন্ধনে একথা বলেছেন তিনি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের সবুজায়নের জন্য বিভিন্ন পরিবেশ বান্ধব কাজ করে যাচ্ছে। মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের শত শত কর্মীও অংশ নেন। এই করোনা একদিকে অভিশাপ, আর একদিকে সবুজ পৃথিবী কিন্তু আমরা ফিরে পেয়েছি। এই বিষয়টিও কিন্তু আপনাদের মনে রাখা দরকার। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে চর্চা করতে হবে, পরিচর্যা করতে হবে এবং সবুজ বাংলাদেশে পরিণত করতে হবে। সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি। জলবায়ু পরিবর্তন তহবিলে অর্ধেক টাকা লুটপাট করা হয়েছে। প্রেস ক্লাবে
পরিবেশ দিবসের আলোচনায় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি সবচেয়ে বেশি জরুরি। করোনাকালের বাজেটে সরকারের কোনো রোডম্যাপ নেই বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির আরও 2 নেতা বলেছেন, সরকার পরিবেশ সংরক্ষণে কোনো ভূমিকা রাখছে না। মজার ব্যাপার হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের ওপরে আপনার ওয়ার্ল্ডের একটা ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংকের। সেই ফান্ড থেকে ওরা টাকাও পেয়েছিল গত কয়েক বছর ধরে, 700 কোটি টাকা। অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত দিয়েছে, কাজ করতে পারে না। এবং তাদের মূল লক্ষ্যটা, আপনার সমস্ত কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। অ্যাকাউন্টেবল বা জবাবদিহিমূলক সরকার যদি সৃষ্টি না করতে পারে, আর জনগণের মালিক সেই মালিকানা যদি জনগণে অ্যাসার্ট না করে যে আমরা মালিক, তাহলে এই দুর্বৃত্তায়ন চলবে। এই ফারাক্কার ফলে 20টা নদী আমাদের মরে গিয়েছে, 20টা নদীর অস্তিত্ব নাই, হারিয়ে গিয়েছে 20টা নদী। আমাদের জীবন জীবিকা, পরিবেশ প্রতিবেশ, মৎস্য সম্পদ, যোগাযোগ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এই পানি আগ্রাসনের ফলে। বিএনপি গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে বলেছেন, সেনাপ্রধানের দায়িত্ব থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল জিয়াউর রহমান। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা গুম করেছিল। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন। তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তারাই এ দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে চিহ্নিত। তারাই নির্বাচনের নামে, নির্বাচনের কফিনে বারে বারে গণতন্ত্রকে লাশ বানিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে নেইমার জাদুতে টানা 5ম জয়ের স্বাদ পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে সেলেসাওরা, যেখানে গোল করানোর পাশাপাশি শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলও পেয়েছেন নেইমার। প্রথমার্ধের বল দখলে এগিয়ে থাকলেও সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিতে পারেননি নেইমার, গ্যাব্রিয়েল ফ্রেডরা। তবে দ্বিতীয়ার্ধের 20 মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন ফরোয়ার্ড রিশার্লিসন। এরপরে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে সেলেসাওরা, তবে শেষ দিকে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে ব্যবধান 2-0 করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দক্ষিণ আমেরিকা অঞ্চলে 5 ম্যাচে শতভাগ জয়, 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল, 9 পয়েন্ট নিয়ে 3 আছে ইকুয়েডর। এদিকে কোপা আমেরিকার চলতি আসর থেকে স্বাগতিক ব্রাজিল নিজেদের প্রত্যাহার করে নিতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক কাজেমিরো। করোনায় বিধ্বস্ত দেশে কোপা কাপ আয়োজনের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের দাবি, শুধু ফুটবলাররা নয়, দেশের সাধারণ জনগণ এই সময় কোপা কাপ আয়োজনের বিপক্ষে। সবাই জানে বর্তমানে আমাদের দেশের অবস্থান কি। এরই মাঝে কোপা আয়োজন নিয়ে আমরা আমাদের মতামত জানাতে চাই। কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে অবস্থান নিতে আমি সবাইকে অনুরোধ করছি। 8 জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আমরা এ নিয়ে আমাদের অবস্থান জানাবো। ঢালাওভাবে নয়, কিছু সময়ের জন্য উৎপাদনশীল খাতে কালো টাকা বিনিয়োগের পক্ষে এফবিসিসিআই। একই সাথে ব্যবসা বান্ধব পরিবেশের জন্য কর কাঠামোতে আমূল সংস্কার করতে হবে। দুপুরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব বিষয় তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার পরামর্শ, সরকার বন্ড ছেড়ে বাজেট ঘাটতি মোকাবেলা করতে পারে। তিনি আরও বলেছেন, কর নীতি ও কর আদায়ের বিভাগকে পৃথক করতে হবে। কর কাঠামোকে, পলিসিকে এবং বাস্তবায়নকে আলাদা করার জন্য আমাদের এই জায়গায় যদি কাজ করি তাহলে কিন্তু অনেক লাভবান হবে, মানে সরকারও লাভবান হবে। প্লাস আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি যে উপজেলা লেভেল পর্যন্ত আমাদেরকে অফিস করার জন্য। পোশাক শিল্প সুরক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেটে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই, এমনটা মনে করছে পোশাক উৎপাদনকারী কারক এবং রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। বিকেলে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, শ্রমিকদের মজুরি বাবদ দেয়া প্রণোদনা মেয়াদ আরও বাড়াতে হবে। বাজেট প্রতিক্রিয়ায় বিজিএমইএর পক্ষ থেকে বলা হচ্ছে, পোশাক রফতানির উপরে বর্তমানে 0.5% উৎসে কর হার রয়েছে। শিল্পের স্বার্থে তা আরও 5 বছর অব্যাহত রাখা প্রয়োজন। নন কটন পোশাক রপ্তানির উপর 10% হারে বিশেষ প্রদান করা হলে আমরা যে বিনিয়োগগুলো ইতিমধ্যে করে ফেলেছি তা সার্ভাইভ করা যাবে এবং এখানে এই মুহূর্তে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে এবং রপ্তানি বাড়বে।
বাজেটে করের বোঝা লাঘব করা হয়েছে, এতে আগামীতে বেশি রাজস্ব আদায় হবে। দুপুরে ইএফডি বিষয়ক লটারি ড্র অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম এই কথা বলেছেন। রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও মনে করছেন এনবিআর চেয়ারম্যান। বলেছেন, করের জাল সম্প্রসারণ করা হলে গ্রাহক পর্যায়ে বোঝা কমে আসে, আবার সরকারের রাজস্ব আদায়ও বাড়ে। আমাদের প্রত্যাশা ব্যবসায়ী মহলের কাছে, সকল ইন্ডাস্ট্রির কাছে অবশ্যই সবাই কর দেন। তারপরে কর কত কম দেওয়া যায়, কিভাবে কর কম দেওয়ার রাস্তা বের করা যায়, সেই প্রচেষ্টায় লিপ্ত না থেকে আমরা সহজ করে দিই আপনাদের কর প্রদান, আপনারা কর প্রদান, সঠিক কর প্রদান। প্রস্তাবিত বাজেট তথ্য প্রযুক্তি খাত বিকাশে খুব একটা সহায়ক হবে না বলে মনে করেন বেসিসের প্রযুক্তিবিদরা। তাদের মতে আইটি প্রশিক্ষণের উপরে উচ্চ কর আরোপ এবং মোবাইল ব্যাংকিং সেবায় কর্পোরেট কর বৃদ্ধি নেতিবাচক প্রভাব পড়বে ডিজিটালাইজেশনে। শুধু বাজেটে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নই যথাযথ ভূমিকার প্রতিফলন ঘটেনি বলে মনে করেন বেসিস নেতৃবৃন্দ। অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ বৃদ্ধি করলেও প্রকৃত অর্থে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বাজেটে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। তাছাড়া বেসিস থেকে যেসব প্রস্তাব অর্থমন্ত্রী মহোদয় সহ জাতীয় রাজস্ব বোর্ডকে দাখিল করা হয়েছিল তার যথাযথ প্রতিফলন ঘটেনি। অর্থনীতিকে চাঙ্গা রাখতে ধার করে হলেও সরকারি ব্যয় বাড়াতে হবে, যাতে কাজের সুযোগ এবং প্রবাহ বাড়ে। করোনাকালে ঘাটতি বাজেটকে নেতিবাচক মনে করে না পেশাদার হিসাববিদদের সংগঠন আইসিএবি। এই সংগঠনটি বলছে, অর্থনীতি পুনরুদ্ধারে ৮০% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। সামাজিক সুরক্ষা খাতে আরও বরাদ্দ প্রয়োজন। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উপরে কর বৃদ্ধির সমালোচনা করেছে আইসিএবির কর্মকর্তারা। প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, আর জিডিপির অনুপাতে বাজেটের আকার এখনো ছোটই রয়েছে। এই বাজেট দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়। সকালে অনলাইন বাজেট প্রতিক্রিয়ায় তথ্য তুলে ধরেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। সংস্থাটির পর্যবেক্ষণ, বাজেটে করোনাকালের পরিস্থিতি পরিপক্কতার সাথে তুলে ধরা হয়নি। তথ্যপত্র সরবরাহে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তেমন তৎপরতাও ছিল না। শ্রম বাজার পুনরুদ্ধার ও দারিদ্র্য নিরসনের জন্যই সুনির্দিষ্ট এজেন্ডা বাজেট প্রস্তাবনায় নেই। শিক্ষা খাতে যে একটা বড় ধরনের ড্রপ আউট হওয়ার রিস্ক আছে, এবং মেয়েদের যে আর্লি ম্যারেজের কারণে একটা বড় ধরনের যেহেতু তার ডিটাস্ট আছে, এবং এই পুরো শিক্ষা খাতের ব্যাপারে যে এই যে একটা বড় ধরনের আনসার্টেনিটি হচ্ছে, ক্রিয়েট হয়েছে, তার কি কোনো রিফ্লেকশন বাজেটের মধ্যে আছে? করোনাকালের ঘাটতি মেটাতে এনবিআরকে ডিজিটালাইজেশনের মাধ্যমে কর আহরণে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। পাশাপাশি করের উৎস বাড়িয়ে নতুন করদাতাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত বলেও মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। সকালে উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে অনলাইন আলোচনায় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন সংশোধনী তুলে ধরেন বক্তারা। এ সময় তামাক পণ্যের উপরে ধার্যকৃত শুল্কের প্রস্তাবে হতাশাও প্রকাশ করেছেন তারা। বেশিরভাগই এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে তারা সেবা পাচ্ছে, সুতরাং তাদের দিকে নজর রাখলেও এই কর ইমিডিয়েটলি আমার মনে হয় যে পুনর্বিবেচনা করা দরকার। অনেকে হয়তো বলবেন যে এটা তো দিবে যারা সার্ভিস প্রোভাইডার তারা, কিন্তু তারা পকেট থেকে দেবে না। এই মুহূর্তে বাড়তি কর তাদের উপরে চাপানোর বোধহয় উচিত হয়। বিশ্বব্যাপী বায়ু দূষণ বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশেষ করে ইস্পাত কারখানা থেকে নির্গত ক্ষতিকর পদার্থ বাংলাদেশের দুর্বল বায়ুমানের সূচকের জন্য অনেকটাই দায়ী। আর এই যখন প্রেক্ষাপট, তখন ইস্পাত শিল্পের গ্রিন প্ল্যান্ট সংযোজনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত। পরিবেশ বান্ধব অত্যাধুনিক প্রযুক্তিতে স্টিল উৎপাদন এশিয়াতেই প্রথম বলছে প্রতিষ্ঠানটি। শিল্প কারখানায় এ ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার পরিবেশগত বিপর্যয় রোধে সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে প্রিরিকোজিশন আছে, যেমন ডাস্ট পার্টিকেলের একটা রেস্ট্রিকশন আছে, কার্বন ইমিশনের একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন থেকে অনেক বিলো লেভেলে আমরা মেনটেন করছি। প্রাইমারি এবং সেকেন্ডারি ইউনিট দুইটা ভাগে এনভায়রনমেন্টাল স্টিলের থেকে যেই পলিউশনটা হয় সেটাকে কালেক্ট করে ব্যাগ হাউসের মাধ্যমে রিফাইন করে পিওর এয়ারটাকে এনভায়রনমেন্টে রিলিজ করা হয়। জনস্বাস্থ্যের ক্ষতি হবে না, এরকম সমস্ত কিছু মেনটেন করে যদি কোনো ইন্ডাস্ট্রি করে তাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিছু ইন্ডাস্ট্রি লো ইমিশন করছে এবং তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করছে যাতে হেলথ হ্যাজার্ড না হয় এবং কম বায়ু দূষণ করছে। এগুলি সত্যি অনুকরণীয়।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। তরুণরা বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কাজে যুক্ত থাকলে কিশোর অপরাধগুলো অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন, কিশোর গ্যাং সংস্কৃতি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাবা মাকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী টিকটক, লাইকি, স্ট্রিমকার সহ বিভিন্ন সোশ্যাল সাইট বন্ধের আহ্বান জানিয়েছেন। পুলিশিংটা করা এটার দায়িত্ব কিন্তু আমার রয়েছে, আমার পিতা হিসাবে, মাতা হিসাবে। ঘরের মাঝে আমি দেখব, ঘরের বাইরে আমরা সমাজ দেখবে, এর বাইরে প্রতিটি সমাজের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠান আছে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি এর চেয়ে অনেক বড় বড় অপরাধ, অনেক বড় বড় চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি এবং বিচার বিশ্লেষণ করে লাইকি, টিকটক এগুলি বন্ধ করা যাবে কিনা, হবে কিনা সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হলে নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রে যাত্রীর খ্যাপাটে আচরণে উড়োজাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য হলেন পাইলট। শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে নাশভিলগামী উড়োজাহাজ জরুরি অবতরণ করে নিউ মেক্সিকোতে। কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজে থাকা ওই যাত্রী হঠাৎ করে উন্মাদের মতো আচরণ করতে থাকেন। জুতা ছাড়াই বিমানে ঘুরে বেড়াচ্ছিলেন। থামানোর জন্য বারবারই করেন চিৎকার। এক পর্যায়ে ককপিট ভেঙে জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে বিমানের ক্রু এবং অন্যান্য যাত্রীদের সহযোগিতায় তাকে আটকানো সম্ভব হয়। এরপরেই বিমানটি আলবুকার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামানো হয়। কোনো হতাহতের ঘটনা যদিও ঘটেনি। ওই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। শনিবার থেকে কুড়িগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে উদ্বোধনী ম্যাচে বালিকাদের বিভাগে ভুরুঙ্গামারীর উপজেলার 9-0 গোলে উলিপুর উপজেলাকে হারে। আসরে কুড়িগ্রাম জেলার 9টি উপজেলা, কুড়িগ্রাম পৌরসভা সহ বালক বালিকার 20টি দল অংশগ্রহণ করেছে। চেক রিপাবলিককে 4-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। রেনেট স্টেডিয়ামে ম্যাচের 23 মিনিটে ইমাবিলের গোলে লিড নেয় ইতালি। 42 মিনিটে ইন্টার মিলান মিডফিল্ডার বালেল্লার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে জালে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। 66 মিনিটে ব্যবধান 3-0 করেন ইনসিনিয়ে। আর 73 মিনিটে বোরার্দির গোলে স্কোরলাইন 4-0 করে মানচিনি শিষ্যরা। 12 জুন তুরস্কের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ইতালির ইউরো মিশন। রাজধানীর কেরানীগঞ্জে পথশিশু মেঘলাকে ধর্ষণ এবং অমানবিক নির্যাতনে অভিযুক্ত সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব কর্মকর্তা জানিয়েছে, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় গতকাল কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় 12 বছরের এক পথশিশুকে ধর্ষণ করে। ঘটনার পরে বখাটে সিদ্দিক পালিয়ে যায়। ঘটনায় সিদ্দিক ছাড়া আরও কয়েকজনের নাম রয়েছে বলেও জানান ভুক্তভোগী। টাইগার একেই আমরা মারধর করতে দেখছি, ঠিক আছে, কিন্তু টাইগারের আগে আরো লোক ছিল, আর একজন লোক ছিল, একজন নয় 2জন লোক ছিল। জানার পর দুইটা মেয়ে চিল্লাপাল্লা শব্দ, একটা বেউসাই পড়ে রয়েছে। তারপর যে লোকটা এডি করছে হেরা জানলা ভাঙে দৌড় দিছে। পরে মেয়েটার আমরা ঘরে পরে শোয়াইছি। এবং এই বাচ্চাটাকে ওকে যে রেপ করেছে এটা আমরা শুনেছি, এটা তো মেডিকেল পরীক্ষার মাধ্যমে বের হবে। তবে ওকে সিভিয়ারলি টর্চার করেছে, যেটা আপনারা হয়তো ভিডিওটি দেখেছে, যেটা ভাইরাল হয়েছে। অতি প্রমাণ পায় যে সে মারধর করছে আর কি। প্রাইভেট কোয়ার্টার গোয়েন্দা যে শাখা আছে এটার সাথে আমরা হেল্প নিয়ে পরবর্তীতে ওকে আমরা অ্যারেস্ট করি। সংঘবদ্ধ ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানাচ্ছেন, গেল 22 এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন বিদেশ যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আব্দুল্লাপুর পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে কুমিল্লার মিজান নামের এক ব্যক্তির কাছে সেটি বিক্রিও করে দেয়। ঢাকা চট্টগ্রাম থেকে গাড়ি ছিনতাই করে সেগুলি সিলেট অঞ্চলে চলে যায়। সিলেট অঞ্চলে যে যারা বিদেশ থেকে আছে অনেকেই হয়তো 1-2 মাসের জন্য একটা গাড়ি কিনতে চায়, পুরোনো গাড়ি ব্যবহার করে আবার চলে যাবে। তারা এই ধরনের প্রতারক এই চক্রের ছিনতাইকারী চক্রে যারা চোরাই গাড়িগুলি বিক্রি করে। এছাড়াও দক্ষিণ অঞ্চলেও এইসব চোরাই গাড়ি চলে যাচ্ছে। ঠিক তেমনই মোটরসাইকেলের বেলায় তাই হচ্ছে, আমাদের ওইগুলিরও কাজ চলছে, অভিযান চলছে। বিমান থেকে নেমেই বিদেশিরা যেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আঁচ করতে পারে, সেজন্য আধুনিক 3rd টার্মিনাল হচ্ছে।
এছাড়া নানা সুযোগ সুবিধা বাড়বে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। দুপুরে বিমানবন্দরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বলেন, করোনার মধ্যেও নির্মাণযজ্ঞ থেমে নেই, এরই মধ্যে 17.5% কাজ শেষ হয়েছে। এই যে উন্নয়নের একটা মহাযজ্ঞ বাংলাদেশে চলছে, এটা যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, দেশি হোক বিদেশি হোক, তারা যাতে এসে এয়ারপোর্টে এসেই বাংলাদেশের উন্নয়নকে অনুধাবন করতে পারে যে উন্নয়ন কর্মকাণ্ড। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফলশ্রুতিতে আমাদের এই 3rd টার্মিনাল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কাছে 5000 মাস্ক এবং হাইজিনেক্স হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য এবাদুল করিম আর কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। বেশিরভাগ পরিবেশগত বিপর্যয় মনুষ্য সৃষ্ট বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনায় তিনি বলেছেন, নির্বিচারে পরিবেশ ধ্বংস করে মানুষ নিজেই তার বিপদ ডেকে আনছে। শহরকে পরিচ্ছন্ন, জলাবদ্ধতা মুক্ত রাখতে গণসচেতনতার বিকল্প নেই বলেও জানান। পরিবেশ প্রকৃতিকে ধ্বংস করার মধ্য দিয়ে মানুষ ক্রমাগতভাবে নিজের অস্তিত্বকে ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা। পরিবেশ প্রকৃতি যখন বৈরী হয় তখন মানুষ খুব অসহায় হয়ে পড়ে। সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশের 2.5 কোটি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের, 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 19 জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। বিয়েবাড়ির গেট ধরার টাকা সন্তোষজনক না হওয়ায় পটুয়াখালীর রাঙাবালিতে বর এবং কনেপক্ষের সংঘর্ষ হয়েছে, 10 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলবেলার ঘটনা। স্থানীয়রা জানায়, বাবুল ফকিরের সাথে অনামিকার বিয়ে বুধবার হয়। বরপক্ষ বিয়েবাড়িতে ঢোকার সময় কনেপক্ষকে 2000 টাকা দেয়। 2 দিন পর বউ ভাতে কনেপক্ষ গেলে গেট ধরে বরপক্ষ 2000 টাকা দাবি করে। 1800 টাকা দিয়ে বাকিটা দেওয়ার কথা ছিল খাওয়া দাওয়া শেষে। সব আয়োজন যখন শেষ পর্যায়ে তখন সেই 200 টাকার জন্য কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি এবং তা নিয়ে সংঘর্ষ। মহামারী ছড়ানোর দায়ে চীনের $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া উচিত যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে। শুক্রবার মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ভাইরাসের কারণে বিশ্বজুড়ে যেই ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় চীনকে নিতে হবে। দাবি করেছেন, এখন সবাই বুঝতে পারছে উহানের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। এমনকি শত্রুরাও স্বীকার করেছেন ভাইরাসের উৎপত্তি নিয়ে ট্রাম্পের ধারণা সত্যি। এদিকে 2 বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীতিমালা লঙ্ঘনের দায়ে শুক্রবার সিদ্ধান্তের কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রাণঘাতী হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা, যা গত 7 জানুয়ারি থেকেই কার্যকর হিসেবে গণ্য হচ্ছে। ক্যাপিটাল হিলের উগ্রপন্থী সমর্থকদের হামলার পরেই ফেসবুক, টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। কান্দায় আটকা পড়া 4টি বন্য হাতিকে উদ্ধার করল রাখাইনবাসী। মানবতার এই নজির রয়টার্সের ক্যামেরায় উঠে আসে। ক্ষয়ক্ষতির ভয়ে সাধারণত হাতির পালকে এড়িয়েই চলেন মিয়ানমারের গ্রামবাসীরা, কিন্তু জলাধার থেকে কোনোভাবেই যখন প্রাণীগুলো উঠতে পারছিল না তখন মাটি কেটে ওঠার পথ তৈরি করেন লোকজন। স্পেনের মালাগা থেকে প্রশিক্ষণ নিয়ে আসা তাহসিন আহমেদ প্রিয় খেলতে চান বাংলাদেশের হয়ে। 19 বছরের এই তরুণ করতে চান লাল সবুজের প্রতিনিধিত্ব। এফসি মালাগা সিটি একাডেমি থেকে 1 বছরের উন্নত প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন দেশে। আবার উন্নত পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলতে পাড়ি দেবেন কানাডা। তবে বাংলাদেশে কোনো ক্লাবে সুযোগ পেলে কানাডা যাওয়া বাতিল করতেও আপত্তি নেই এই তরুণের। আম্মু একবার অনেক বাজেভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর হসপিটালে ভর্তি থাকে, তো আম্মু খুব টেনশন করে যে আমরা মন খারাপ করে আছি নাকি না। তো আব্বু একদিন বাসায় বলে যে তোমরা মাঠে নিয়ে যাই তোমাদেরকে। তো ওই ছোটো পার্কে নিয়ে যায় আমাকে আর আমার ছোটো ভাইকে। তখন থেকে আমাদের খেলাধুলা শুরু। তার কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ থাকে, 2010 সালের ওয়ার্ল্ড কাপ। তারপর মেসির খেলা দেখি, আর্জেন্টিনার খেলা দেখি,
তারপর থেকে আমার ফুটবলের ভক্ত শুরু। বয়সের ভারে নুয়ে পড়া স্ট্রাইকার কার্লোস টেভেজ এবার ছেড়ে যাচ্ছেন বোকা জুনিয়র্স। 30 জুন থেকেই 37 বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার ফ্রি এজেন্টে রয়েছেন, তবে এখনই কোনো ক্লাবে যেতে চান না টেভেজ। অবশ্য অবসরের কথা জিজ্ঞাসা করা হলো সংবাদ সম্মেলনে তা উল্লেখ করেননি টেভেজ। আপাতত তার সন্তান এবং পরিবারকে সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি। প্রীতি ফুটবলে গোলশূন্য ড্র হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ম্যাচ। স্পেনের ওয়ান্দা মেট্রোপলিটন স্টেডিয়ামে 15,000 দর্শকদের সুযোগ হলো করোনার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার। শুরু থেকে বল দখলে আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণ করে স্পেন, তবে পর্তুগালও ছাড় দেয়নি। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 23 মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান হোসে ফন্তে, কিন্তু পাউ টোরেসকে ফাউল করায় গোল বাতিল হয়। রাজধানী জুড়ে দফায় দফায় বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছে নগরবাসী, তবে গেল রাতের যে ভ্যাপসা গরম সেটি থেকে মুক্তি পাওয়ায় অনেকে খুশি। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরে 8টার দিকে ঝুম বৃষ্টি নামে। জরুরি কাজে বের হওয়া পথচারী এবং অফিসগামী মানুষটা তখন কিছুটা বিপাকে পড়ে। কয়েক ঘন্টা বিরতিতে দুপুরের দিকে আবার বৃষ্টি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়ায় বেশিরভাগ নগরবাসী কিন্তু এই বৃষ্টিতে খুশি হয়েছে এবং ঘণ্টাখানের এই বৃষ্টিতে নগরের কয়েকটি সড়কে অল্প সময়ের জন্য জলজট দেখা দেয়, তবে তাতে বিপাকে পড়তে হয়নি নগরবাসীকে, কারণ সড়কে জমা সেই পানি এবার খুব দ্রুত নেমেও যায়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। গরমে তো মানুষ পুরো অস্থির হয়ে গেছে, বৃষ্টিরও দরকার, আবার অফিসও আসতে হবে। সবচেয়ে রহমতের জিনিস। তারপর অফিস টাইমে আমরা অনেক সময় বিভাগে পড়ে যাই। যাত্রী অনেক কম, বৃষ্টির মধ্যে না যাত্রী অনেক কম। গাড়ি থাকলেও তো আমাদের উঠতে দিচ্ছে না, 2x1 করাতে একদম আমাদের উঠতে দেওয়া হচ্ছে না, এর জন্য আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি কষ্ট হলে করেন লাগবে, কিছু করার নাই। নরসিংদীর মাধবদীতে শ্বশুরবাড়ি থেকে নির্যাতন করে এক নারীকে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে প্রেস ক্লাবের সামনে এতে আয়োজন করা হয়। হরিজন সম্প্রদায়ের সদস্যরা এবং নিহত নারীর স্বজনরা তাতে অংশগ্রহণ করে বলেন, নিহত কল্পনা রানীর 2টি সন্তান আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কল্পনাকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। 7 মে নির্যাতন করে অগ্নিদগ্ধ করা হয়। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করার একদিন পরে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জে নাশকতা এবং ধর্ষণ সহ 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজতের সাবেক নেতা মামুনুল হককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 11টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মামুনুল হককে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন আদালত। মামার সম্পত্তি দখলে নিতে বন্ধুকে হত্যার দায়ে মামার উপর চাপায় বগুড়ার রিপন সর্দার। প্রায় 5 বছর পরে এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। 2017 সালে সংঘটিত সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিপন সহ 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পিবিআই জানাচ্ছে 2017 সালে বন্ধুদের আড্ডায় যোগ দিতে যায় সেদিন শাহিন সহ 5 জন রিপনের মামা আক্তার বুলুর বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে। বুঝে ওঠা শাহিনকে গলা কেটে হত্যা করে বন্ধুরা এবং 11 জন ভোরে বুলুর বাড়ির আঙিনা থেকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরে রোববার থেকে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী ভূমি সপ্তাহ। অনলাইনে অটোমেশন পদ্ধতিতেই ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে এই আয়োজন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অতিরিক্ত জেলা প্রশাসক। 30 জুনের ভেতরেই শতভাগ অনলাইন নিবন্ধন শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তখন দিনাজপুরের পরে আছে পটুয়াখালী, যেখানে পৃথক স্থান থেকে প্রেমিক প্রেমিকা সহ 3 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার বীরজালা গ্রামের একটি গাছ থেকে সোহেল এবং নাসরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মঘাতী হয়েছে। এদিকে সদরের জৈনকাঠি এলাকা থেকে তানজিলা আক্তার নামের আরেক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানাচ্ছে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল তানজিলার পরিবার, তাই আত্মহত্যার পথ বেছে নেয় তারা। ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে গিয়ে 2 শ্রমিকের প্রাণ গেল। অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে আরও 2 শ্রমিক। সকালে সদরের ইলিশা ইউনিয়নের এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে উত্তর ইলিশা গ্রামের একটি বাড়িতে 1 সপ্তাহ আগের একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়। আজ সকালে ট্যাঙ্কের সেন্ট্রারিয়ারের কাঠ খোলার কাজ শুরু করেন শ্রমিকরা। কাজ করতে ট্যাঙ্কের ভেতরে নামার পর বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়ে একজন শ্রমিক। উদ্ধার করতে গিয়ে ট্যাঙ্কে নামে আরও 3 জন অচেতন হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যান। ট্যাগ থেকে 4 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, পরে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আফগানিস্তান ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে ভারত ম্যাচেও খেলা উচিত বাংলাদেশের, এমন মত অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু, শফিকুল ইসলাম মালিকের। ভারতের ডিফেন্স আফগানিদের চাইতেও শক্তিশালী, আর তাই লো ব্লক ডিফেন্ডিং আর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই বিশ্বাসী জাতীয় দলের সাবেক 2 ফুটবলার এবং কোচের। সোমবার 2 দল বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে। এবারে বর্ণবৈষম্য নিয়ে মুখ খুললেন পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার ওসমান খাজা। প্রথম মুসলিম হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে 2011 সালে তার অভিষেক হয়। পাকিস্তান থেকে খুব অল্প বয়সী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবার পরেই ক্রিকেট শুরু করেন খাজা। তবে বারবারই তাকে শুনতে হয়েছে শ্বেতাঙ্গ না হয় অস্ট্রেলিয়ার জাতীয় দলে কখনোই সুযোগ পাবেন না, দলের মধ্যে একেবারেই মানানসই নন, এমন কথাও মেনে নিতে হয়েছে। তারপরেও এগিয়ে যান তিনি। মাউরিসিও পোচেত্তিনো নয়, টটেনহ্যামের হেড কোচ হওয়ার দৌড়ে এখন এগিয়ে অ্যান্তোনিও কোন্তে, এমন খবর ইংলিশ গণমাধ্যমে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কোনো পক্ষই। গেল বুধবার থেকেই গুঞ্জন টটেনহ্যামে যোগ দিতে পারেন সাবেক ইন্টার মিলান বস কোন্তে। পাশাপাশি সাবেক কোচ পোচেত্তিনোকেও পিএসজি থেকে ফিরিয়ে আনার জোর চেষ্টা করছিল স্পার্স, কিন্তু আর্জেন্টাইন পোচেত্তিনোকে ছাড়তে নারাজ তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তাই বিকল্প হিসেবে অ্যান্তোনিও কোন্তেকেই কোচ হিসেবে পেতে মরিয়া টটেনহ্যাম। ফ্রেঞ্চ ওপেনে এবার ফিক্সিং এর থাবা, যার জের ধরে ফরাসি পুলিশের হাতে আটক রয়েছেন রাশিয়ান খেলোয়াড় সিজি কোফা। গত বছরের রোল 11-তে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করে অনেকটাই সত্যতা পেয়েছে স্থানীয় পুলিশ, আর তাই ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হতে না হতেই তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। শুধু আটক নয়, সিজি কোফার হোটেল রুমে অভিযান চালায় পুলিশ। গেল বছর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন এই রাশিয়ান খেলোয়াড়। এর সাথে আজকে সব খবরের যতগুলো আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।